আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ তার রাজনীতিটা প্রকৃত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আসবে। যে আপনার কোটা বিরোধী আন্দোলন হলো, এখন আমরা দেখছি ঠিক কোটার আবার আগমন ঘটেছে, কিন্তু এখন জুলাই কোটা চলে এসেছে। তো ঘুরে ফিরে কিন্তু যেখানে ছিলাম আমরা সেখানে রয়ে গেছি, বরং আগে আমাদের শোষণ করত এক ধরনের সিজনড পলিটিশিয়ান, এখন সব শোষণ করছে। এখন আমাদেরকে আমরা নানা রকম চাপের মুখে আছি এক ধরনের আনানি ছেলে মেয়েদের। এতে যেটা হয়, ওই যে ব্লেডে কাটলো মৃত্যু অথবা ভোতা দাও দিয়ে কাটলো মৃত্যু, দুইটাই মৃত্যু, কিন্তু ভোতা দাওটা না লাগে বেশি, এখন গায়ে লাগছে বেশি। আপনি যে মানে মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, যে আমরা আগে দেখেছি যে মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার এক ধরনের প্রচেষ্টা চলেছে, সেটি আমরা প্রত্যক্ষ করেছি, দেখেছি। এখন আবার মুক্তিযুদ্ধ 2 বলা হচ্ছে। এই যে জায়গাটায় এরকম কি কখনো আপনার মনে হয়েছে, বা আমরা তো এরকমও দেখছি যে গত বছরের 5ই আগস্টের পর থেকে ইনফ্যাক্ট পুরো রাষ্ট্র বা নতুন যারা বন্দোবস্তের কথা বলছেন তারা মুক্তিযুদ্ধটাকে প্রতিপক্ষ করে দাঁড় করে দিয়েছেন, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে যা কিছু সম্পর্কিত সবকিছুকে মুছে ফেলার একটা চেষ্টা করা হয়েছে। তাহলে কি বিষয়টি এরকম বলা যায় যে আসলে গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলন বা বিপ্লব বা অভ্যুত্থান যাই বলে না কেন, সেটি আসলে মুক্তিযুদ্ধের একটি পাল্টা অভ্যুত্থান, পাল্টা বিপ্লব বা প্রতি বিপ্লব, এরকম অনেকে বলার চেষ্টা করে। এই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে দেখবেন? পাল্টা কিনা আমি জানি না, কিন্তু আমি অত্যন্ত বেদনার সঙ্গে এটা লক্ষ্য করেছি যে মুক্তিযুদ্ধের যে বিষয়টা, এই বিষয়টাকে নানাভাবে, সরাসরি বলতে অনেক হয়তো লজ্জা পায় অথবা একটু বাদো বাদো ঠেকে অথবা ভাবে এটা হয়তো প্রচন্ড প্রতিবাদের মুখে পড়তে পারি, এরকম হয়তো অনেকের মধ্যে আছে। কিন্তু মূলত আমি দেখেছি যে মুক্তিযুদ্ধের যে অর্জনগুলো, সেগুলোকে মানে যদি ছোট করে দেখানো যায় তাহলে যেন এরা খুব আনন্দিত হয়, এবং ওই আনন্দ দেখে মনে হয় ওদের মনের ভিতরে বোধহয় এই জিনিসটাই আছে যে ওই 71-এ আমরা হেরেছিলাম, এখন আমরা জিতবো। দেখেন, আমি একটা ঘটনা দিয়ে শুরু করি আপনাকে। প্রথম দিকে গত ডিসেম্বরের সময়, বিজয় দিবসের সময়, মেহেরপুরেই একটা আপনার মুরাল ছিল, মুক্তিযুদ্ধের মুরাল। সেই মুরালটাকে প্রথমে ঢেকে দেওয়া, তো এটা নিয়ে আমরা আলোচনা করলাম কেন ঢেকে দেওয়া হলো, বিজয় দিবসে মুক্তিযুদ্ধের মুরালটাকে ঢেকে দেওয়া হলো। এটা বলার পরে দেখলাম 2 দিন পরে ওটাকে ভেঙেই দেওয়া হলো। মুক্তিযুদ্ধের মুরালটাকে আপনার ভাঙতে হবে কেন? হ্যাঁ, ওখানে বঙ্গবন্ধুর ছবি আছে, এটা একটা কারণ হতে পারে, কিন্তু এই উপদেষ্টারা, এই ছাত্ররা তো এই কথাও বলেছেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বন্ধ ঠিক ছিলেন, মুক্তিযুদ্ধের পরে নাকি খারাপ হয়ে গেছে। এটা এদের ব্যাখ্যা, যদি এদের ব্যাখ্যাটাকে আমি মেনে নেই, মুক্তিযুদ্ধের ওই মোরাল তো বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময়কার মোরাল তো ওই সময় 7ই মার্চের ভাষণের ওই ছবি, তো সেটাকে ভাঙতে হবে কেন? এই প্রশ্নটা কিন্তু আমরা তুলেছি, কিন্তু কোনো জবাব পাইনি। এই প্রশ্ন তোলার কারণে কেউ যে একটু বিব্রত হয়েছে সেটাও মনে হয়। গণভবনের সামনে দেখেন, এখানেও কিন্তু ওরকম কিছু কিছু মুরাল ছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলো দেখে যেটা মনে হচ্ছে, সব জায়গা থেকে হাসিনা পরিবারের লোকজনের নাম তুলে ফেলা হয়েছে, ভালো, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি শেখ হাসিনা পরিবারের সদস্য হিসেবে এদেশের মানুষের মনে হৃদয়ে জায়গা করে নিয়েছে, নাকি উনি নিজের যোগ্যতাতে জায়গা করে নিয়েছে? আপনি যখন হাসিনা পরিবারের লোকদের নাম তুলে দিবেন, তার মানে হাসিনা ক্ষমতায় আসার পর যাদের নাম বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে আসার কথা ছিল না, তাদের যখন আপনারা আনবেন সেটা আপনি বাদ দিবেন, ঠিক আছে, মানতে রাজি আছেন, কিন্তু বঙ্গবন্ধুকে হাসিনা পরিবারের সদস্য হিসেবে আমরা চিনি। দেখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল, সেটাকে আপনি চেঞ্জ করে ওটা শাহজাহান রহমানের নামে করছেন। বঙ্গবন্ধু কি মুক্তিযুদ্ধের সময়, অথবা বঙ্গবন্ধু যেগুলো জীবিত ছিলেন, আমি বাদ দিলাম, বঙ্গবন্ধু ওনারা বলতেছেন যে মুক্তিযুদ্ধের পরে সে খারাপ করছে, ঠিক আছে, খারাপ করছে। 75 সালে ভদ্রলোক মারা গেছেন, তাই না? 75-এর 15 আগস্টের পর্যন্ত বঙ্গবন্ধু যে কাজগুলি করেছেন, তার সঙ্গে কি শাহজাহান তার চেয়ে ভালো কিছু করেছেন কখনো? শাহজাহান জাতিসংঘে গিয়ে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলেছে। তো এখন আপনি কার সঙ্গে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এদের ক্যারেক্টারটা কি। তো এই ক্যারেক্টার দিয়ে তারা অগ্রসর হচ্ছে।
তাদের সঙ্গে একটা শক্তি আছে, তাদের সঙ্গে একটা রাষ্ট্র ক্ষমতা আছে। আমি আশঙ্কা করি এদেশের সাধারণ মানুষ এই যে তাদের এই যে ক্ষমতার দাপটের মাধ্যমে যে বিভিন্ন অপকর্ম, আমি এগুলোকে অপকর্ম হিসাবে বলি, এই অপকর্ম তারা যেগুলো করেছেন তার জবাব তারা খুব শিগগির পাবে। দেশের মানুষ বেশি দিন সহ্য করে না, প্রথম কিছুদিন দেখে, তারপর দেখার পর যখন অতিষ্ঠ হয়ে যায়, বিরক্ত হয়ে যায় এবং যখন কোনো ব্যাখ্যা খুঁজে না পায়, তখন তারা কি করে, এটা তারা গত বছরের 5ই আগস্ট থেকে দেখে শিক্ষা নিলে ভালো করবে। এখন আপনি যখন বলছেন যে দেশের মানুষ মানে জনগণ জবাব দেবে, জনগণের জবাব দেওয়ার তো মাসুদ ভাই দুটি প্রক্রিয়া, একটি হচ্ছে আবার আন্দোলনে নেমে আসা, আরেকটি হচ্ছে যদি দেশে নির্বাচন হয় ব্যালটের মাধ্যমে তাদেরকে তাদের প্রতি যে অনাস্থা, তাদের প্রতি যে তাদের যে আপত্তি আছে যে সেটি জানানো। এখন এই দুটি প্রক্রিয়ায় কি জনগণের তাদের মতামত জানানোর কোনো ব্যবস্থা দেশে তৈরি হয়েছে বা কোনো সুযোগ কি আছে? নির্বাচন নিয়ে তো আমরা কোনো আলাপ আলোচনা দেখি না। আবার এখন যখনই কোনো আন্দোলন হয়, আমরা যদি যে রিসেন্ট এই যে মাইলস্টোন স্কুলের যে দুর্বিষহ ঘটনাটি ঘটলো, ঘটার পর বিক্ষুব্ধ ছাত্র ট্রমাটাইজড বাচ্চারা যে আন্দোলন করলো, তাদের নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়ে দেওয়া হলো, আবার তাদেরকে পুলিশ দিয়ে পিটানো হলো। এখন আপনি আন্দোলন, কেউ যদি কোনো দাবি দাওয়া নিয়ে কথা বলে তাকে আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ বললেই মনে হয় যেন তাকে পিটানো জায়েজ হয়ে যায়। তো এই একটি অবস্থায় জনগণের জবাব দেওয়ার সুযোগটা কোথায় আছে, কোথায় থাকে? দেখেন, এই ধরনের কাজ কিন্তু আওয়ামী লীগ আমলে হয়েছিল। আওয়ামী লীগ আমলে ছোট ছোট স্কুলের স্টুডেন্টরা রাস্তা ঠিক করতে আসছিল, রাস্তার দিয়ে বিরুদ্ধে, দুর্ঘটনার বিরুদ্ধে, সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে নেমেছিল কিন্তু রাস্তায়, তাদেরকে শেষ পর্যন্ত আপনি জেলে ঢুকিয়েছেন। যাদেরকে আপনি ওই আন্দোলনের সময় জেলে ঢুকিয়েছিলেন, আপনি নিশ্চিত থাকেন তারাই কিন্তু এই জুলাই, গত বছরের জুলাই কিন্তু হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করেছে। একটা স্কুল স্টুডেন্টকে আপনি জেলে ঢুকিয়েছেন ভাই, তার মধ্যে যে ট্রমাটা তৈরি হয়েছে, যে ক্রোধটা তৈরি হয়েছে, সেই ক্রোধেরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে গত বছর। একই জিনিস এই আজকে পরশুদিন যাদেরকে আপনি পিটালেন সচিবালয়ের সামনে, যে স্টুডেন্টদেরকে ছাত্রলীগ বলে পিটালেন, আপনি ছাত্রলীগ বললেন কেন? মিডিয়ার কাছে, বহির্বিশ্বের কাছে একটা বলার অজুহাত হিসেবে বলেন যে এই লোকটি ছাত্রলীগ। আপনি মনে হয় এক ধরনের আমোদ পেলেন। যাদেরকে পিটালেন তারা তো জানে তারা কি, তারা তো জানে গত জুলাইয়ে তারা কোথায় ছিল, তারা তো জানে যে আজকে যারা ক্ষমতা আছে তারা গত জুলাইয়ে তাদের যে জীবনকে বাজি রেখে যে লড়াই, সে লড়াইয়ের ফল এরা ভোগ করছে। তারা কি এটা জানে না? তারা জানে। আপনি মুখে যাই বলেন না কেন, তারা তো জানে। তারা কি আর আপনার সঙ্গে থাকলো নাকি থাকবে? এইভাবে কিন্তু কমে, এভাবে কিন্তু ক্রোধ পুঞ্জীভূত হয়। এই পুঞ্জীভূত ক্রোধ কিন্তু এক সময় বিস্ফোরণ ঘটায়, ঘটবে, অবধারিত না ঘটে কোনো উপায় নাই। আপনি যখন ঢালাও ভাবে একটা বিপুল সংখ্যক স্টুডেন্টকে ছাত্রলীগ বলে দেন, যে জিনিসটা নাকি শেখ হাসিনা করেছিলেন, ঢালাও ভাবে সবাইকে রাজাকারের বাচ্চা বলে দিয়েছিলেন, তার প্রতিফলন কি হলো? তার প্রতিবাদে বিক্ষোভটা কি হলো? যে তুমি কি আমি কে রাজাকার, তুমি কি আমি কে রাজাকার, এটা কি যে রাজাকে বলে, এটা কি আনন্দজনক কোনো কথা? এখনো কেউ বলে না। তখন বলেছিল কেন? সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। তো এখন যে লোকটা গত বছর আবার অনেকে কিন্তু ব্যাপারটাকে এভাবে বলে যে আসলেই ওখানে সব জামাত শিবির বা ওদের কর্মীরা ছিল, ওরা ছিল বলে ওরা আসলে এই স্লোগানটা তুলেছে, এভাবেও কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করে। হতে পারে, এখন এটা হতেই পারে মনে হয়। কারণ আমরা এখন অন্তত দাঁড়িয়ে, ওই সময় আমরাও এটা বলেছি যে না এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু এখন আবার অনেকে কাছে এটা মনে হতে পারে যে না হ্যাঁ ঠিকই আছে, ওরা হয়তো তাই ছিল। আমার কথা না, কিন্তু সেই কথাটা তো বলার সুযোগটা কে করে দিয়েছে? হ্যাঁ ট্রু, সুযোগটা তো এখন আমি এটাই বলছি, এরা যখন এই স্টুডেন্টদেরকে ছাত্রলীগ বলে অথবা ফ্যাসিবাদের দোসর বলে, যখন তারা বলে, সুযোগটা কে করে দিচ্ছে? সরকার। সুযোগটা এরা করে দিচ্ছে, তারা করে দিচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, বুঝছেন, আমি মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগের যত নেতা কর্মী, নেতা আছে, যত আছে, এদের সবারই উচিত এরই মধ্যে ডক্টর ইউনূসের একটা ছবি বড় করে বাঁধিয়ে রাখা, এই করে বাঁধিয়ে রাখা। এই ভদ্রলোক মানে আওয়ামী লীগের দুঃশাসন কিন্তু আমরা ভুলি নেই ভাই। আওয়ামী লীগ কিন্তু 15 বছর দুঃশাসন চালিয়েছে। আওয়ামী লীগ বলবো না, আমি বলবো শেখ হাসিনার সরকার বলবো আমি।
কারণ আওয়ামী লীগের বহু লোককে আমি চিনি যা নাকি শেখ হাসিনার ওই শাসনকে পছন্দ করতেন না, কাজে এদেরকে আমি আওয়ামী লীগ বলবো না। আওয়ামী লীগের যে প্রকৃত আদর্শ, তারা কিন্তু সে আদর্শ থেকে সরে এসেছিল, এই জন্য তাদের এই অবস্থা। আওয়ামী লীগ একটা জনগণের দল, একটা জনগণের দলকে জনবিচ্ছিন্ন করে দিয়েছিল এই লোকগুলো। এই লোকগুলো আসলে আওয়ামী লীগের শত্রু, এটা আমি মনে করি পার্সোনালি। তো এই যে লোকগুলি চলে গিয়েছিল, আমি ভেবেছিলাম এরা আসবে না, বরঞ্চ আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ তার রাজনীতি নিয়ে, প্রকৃত আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আসবে। কিন্তু ডক্টর ইউনূস এমন এমন ব্যবস্থা করতেছেন যে ডক্টর ইউনূস ওনাদের আসার পথটাকে সুগম করে দিচ্ছেন। এই জন্যই এই লোকগুলিকে বলবো, আপনাদের টাকা পয়সা লুটপাট অনেক করছেন, এখন এই টাকা পয়সা খরচ করে ডক্টর ইউনূস একটা ছবি বাঁধায় রাখেন, কারণ আপনারা তখন বলবেন যে এই লোকটার কারণে আমরা এত দুর্নীতি করার পরও আবার দেশে ব্যাক করার সুযোগ পাচ্ছি। উনি এই যে কাজটা ওরা করছেন এখন যে জিনিসগুলো বিভিন্ন জায়গায়, 1 নম্বর নিজেরা দেশ চালাতে পারছেন না, নিজেদের অযোগ্যতা প্রমাণ করছেন নানা ভাবে। 2 নম্বর যে আওয়ামী লীগের উপর একটা ঢালাও তারা নির্যাতন চালানোর চেষ্টা করছেন। একজন লোকের রাস্তায় পেলেন, পেয়ে তারা মারা শুরু করলেন। কিভাবে পারছেন কেন? এই লোকটা ফেসিবাদের দোষক, আপনাকে কেউ আটকাবে না, আরো বারো, অথবা চুপ থাকবে। যে ব্যথা পাবে, যে মনে মনে ভাববে এটা ঠিক হচ্ছে না, সেও কিন্তু যাবে না, কারণ ভাববে আমি ফিরাতে গেলে আমাকেও দোষর বলে। এইটা কিন্তু আমাদের দেশে আমি কখনো দেখিনি এরকম। এই যে মব, এই মব আমি দেখিনি, যদিও আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন এটা মব না, এটা প্রেশার গ্রুপ। আমি এখানে বলি দেখেন, বলা আল্লাহর কি খেলা, এই বলছে না সে যে 9 ঘন্টা আটকে ছিল 9 ঘন্টা, তখন উনি বুঝতে পারছেন এটা কি প্রেশার নাকি মব, এটা বুঝতে হবে ভাই, এটা তো তারা শুরু করেছে। এখন জবাব দেওয়ার যে আরেকটি প্রক্রিয়া, আমরা যদি নির্বাচনের কথা বলি যে একটা ডেমোক্রেটিক প্রসেস, এবং আমরা এটাই তো শুনেছি যে শেখ হাসিনা ইলেকশন দেয় না, আওয়ামী লীগ নির্বাচন দেয় না, জনগণকে ভোট দিতে দেয় না। তো এই যে ভোট দিতে দেয় না, তার যে আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাও একটা ক্ষোভের তৈরি করেছে। এখন সেটাও একটা জবাব দেওয়ার একটা প্রক্রিয়া। ভোট আমরা দেখতে পাই কিনা, নির্বাচন আমরা দেখতে পাই কিনা? আমি মনে করি নির্বাচন হবে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলীর কারো কারোর মধ্যে না, অনেকের মধ্যেই, মানে অর্ধেকেরও বেশির মধ্যে একটা সুপ্ত আকাঙ্ক্ষা আছে যে জীবনে লটারি পাওয়ার মতো উপদেষ্টার পদটা পাইছি, এটা ছাড়বো না, যতদিন সম্ভব এটা আঁকড়ে ধরে থাকবে। এবং এই আঁকড়ে ধরে থাকার জন্য তাদের কাছে একটা কমন আছে, স্বৈরাচার আবার চলে আসবে, আমরা চলে গেলে আবার স্বৈরাচার চলে আসবে। আবার কেউ কেউ বলে যে নির্বাচনে কি একমাত্র সমাধান, নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারা আসলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তাদের সঙ্গে একমত যে নির্বাচন আসলেই সব সমস্যার সমাধান হবে না। নির্বাচন দিলে পরে যারা নির্বাচনে জিতবে তারা যে সব সমস্যার সমাধান করে দিতে পারবে অথবা চাইবে, এটা আমি মনে করি না। তাদের যে রাজনৈতিক শ্রেণী চরিত্র তা সেটা প্রমাণ করে না। কিন্তু সবই আমি মানি, কিন্তু পাশাপাশি আমি এটাও মানি যে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য, যাওয়ার জন্য প্রথম যে কাজটা সেটাই হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে যাবেন? এদের ভাবখানা এরকম কি যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেন কিন্তু নির্বাচন চান না। তা আপনি আমাকে বলেন ভাই, নির্বাচনকে না দিয়ে, নির্বাচন মানে কি? আপনি জনগণকে সুযোগ দিচ্ছেন, সে বেছে নিবে যে সে কারা দেশের শাসন ভার পালন করবে, দায়িত্বটা কে নিবে। জনগণকে বসে বাঁচার সুযোগ দিবেন না, আপনি একে একে সিদ্ধান্ত নিবেন, আপনি একে একে অন্য দেশের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করবেন। আপনাকে কে দিছে? আপনি তো কারো কাছে জবাব দিয়ে করেন না, তো আপনি তো নবডি। একটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা থাকে, সেইখানে যদি একটা নির্বাচন ব্যবস্থা থাকে, যে নির্বাচনটা হয়, তখন তার মধ্যে কিন্তু ভয়টা থাকে যে আমি যে মন্দ কাজ করব 5 বছর পরে জনগণ আমাকে ফেলাই দেবে। কিন্তু যখন সে ধরনের কোনো আকাঙ্ক্ষিক সমস্যা, শেখ হাসিনা যে কাজটা করছিল, ওনার সে ভয় ছিল না, আমাকে কেউ ফেলতে পারবে না, কারণ আমি তো নির্বাচন আমার মতো করে করবো, আর এদের হলো আমি তো নির্বাচনই দিব না। এইটা ভাই হবে না, সিম্পল, এটা হবে না, এটা আপনি পারবেন না। আমি তো মনে করি এই সরকারকে টিকিয়ে রাখছে বিএনপি, একদম সিম্পল, ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি যদি কাউকে বলে যে আমরা এই সরকারের সঙ্গে নাই, এই সরকার 10 দিন টিকতে পারে।
বিএনপি কি এরকম কোনো অবস্থায় আছে সত্যিকার অর্থে রাজনৈতিক ভাবে ওই জায়গাটায় কি আছে যে তারা এরকম কোন সিদ্ধান্তে যেতে পারে যে আমরা এই সরকারকে সমর্থন করব না? বরং মনে তো হচ্ছে যে বিএনপি ক্রমশ তাদের যে রাজনৈতিক প্রভাব সেটি তারা হারিয়ে ফেলছে, ক্রমশ তারা মানে কেমন যেন এক ধরনের একটা নন ফাংশনিং পলিটিক্যাল পার্টির মতো বিহেভ করছে। সেটি কেন মনে হয়? আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আমি একটা খোলামেলা কথা বলি, বিএনপিকে আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, এটা একটা লাজুক পার্টি, এটা লজ্জা পায়, এরা যে কিছু বলবে এটা আপনার করা ঠিক না, এটা করতে পারবেন না, লজ্জা পায় না। বিএনপির এখনকার পর্যন্ত ভূমিকা, গত কয়েক 1 বছরের ভূমিকা, বিএনপির সিম্পল কথা, তাদের ভাবভঙ্গিতে যেটা মনে হয়, আমি যে সরকারকে অসহযোগিতা করবো, আমি যে সরকারকে চাপ দিব, লোকে তো বলবে আমাকে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। আমি খালি বলি, ভাই আপনি তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন। অবশ্যই আপনি যদি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন, তাহলে আপনার রাজনীতির জন্য যদি পাগল হন, সমস্যাটা কোথায়? কে কি বললো না বলে তো আপনি কি যায় আসে? আপনি কি মনে করেন যারা বিএনপি করে তারা কি ভাবে? তারা ভাবে হলো অন্য সকল দলের চেয়ে যদি আমি ক্ষমতায় যাই, আমি দেশের জন্য, জনগণের জন্য ভালো করতে পারবো, এই তো মনে করে। যারা বিএনপি কে সাপোর্ট করে তারাও মনে করে যদি আমার দল ক্ষমতায় আসে দেশটা ভালো চলবে। এই তো অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্য তো আপনি করছেন, তো করেন না কেন? এখানে লজ্জার কি আছে? এনসিপি বলে অথবা জামাত বলে ওরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা শুনে তারা লজ্জা পায়। তাহলে যদি আমরা চাপ দেই, তাহলে লোকে যদি আমাকে বলে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই লজ্জায় তারা কিছু বলে না। না, কিন্তু আপনি ঠিক আছে, আপনি নির্বাচনের জন্য চাপ দিলেন না, সেটি একটা বিষয়, কিন্তু যে অব্যবস্থা হচ্ছে, যে মানে দুঃশাসন হচ্ছে বা জনগণের দুর্ভোগ হয় এমন যেসব ব্যবস্থা হচ্ছে তার ব্যাপারে আপনি চাপ দিবেন না? তাইলে আপনি তো জনগণের রাজনীতি আমি আপনাকে বলেছি না, এখানে হলো বিএনপির রাজনৈতিক দুর্বলতা, বিএনপির নেতৃত্বের দুর্বলতা। বিএনপির নেতৃত্বে 2টা স্টেজ আছে, আমি যেটা বুঝছি আর কি। একটা হলো কি আপনার লন্ডন ভিত্তিক, আরেকটা হলো ঢাকা ভিত্তিক। ঢাকায় যে নেতৃত্বগুলো আছে এরা খুব ট্রেডিশনাল কিছু লোক আছে। এরা হলো আমি গদি বসে বসছি, বসে আর আমি চেয়ারে বসছি, বসে আমার পাছাও মোটা হয়ে গেছে, আমি উঠতে চাই না, আশেপাশে কারো আসতেও দিব না। এবং এদের মধ্যে চিন্তা ভাবনা খুবই ট্রেডিশনাল। এরা জনগণের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নাই, জাস্ট নাই। আর লন্ডনে যিনি বসে আছেন উনি যেভাবে গিয়েছিলেন এখন সেভাবে নাই, এটা আমার অবজারভেশন। আমার মনে হয় ওনার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা এবং চেতনা অনেক শার্প হয়েছে, এবং উনি অনেক মানে সমালোচনা সহ্য করতে পারেন, সমালোচনা নিতে পারেন এবং দিক নির্দেশনাও দিতে পারেন। বাট ওনার সমস্যাটা হয়েছে দূরত্বের সমস্যা। এই যে ঢাকার নেতৃত্ব যারা আছে এরা ওনার কথা সব উনি যেভাবে চান সেভাবে করে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। বিএনপির রাজনীতি ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত নাকি তারেক রহমান দেশে না আসবেন। ওনাকে একটা জুজুর ভয় দেখাইয়া ওখানে রেখেছে, আপনি আসলে কিন্তু আপনাকে মেরে ফেলাবে, তাহলে আপনি আসবেন না। যখন নির্বাচন শুরু করেন আপনি আসবেন না। এই সাহস দিয়ে আপনি রাজনীতি করতে আসছেন, এটা হইল রে ভাই। আপনি খালি একটা কথা গেলে, আমি একটা হাইপোথেটিক্যাল কথা আপনাকে বলি, আপনি জাস্ট ধরে নেন তারেক রহমানের জায়গায় শেখ হাসিনা, তার প্রতিপক্ষ দেশ ছেড়ে পালাইছে, সে লন্ডন ছিল, 5 তারিখে পালাইছে, সে বলে আমি এখনই রওনা দেব। তার লোক বলবে আপনার টিকিট কাটি, টিকিট তোমরা কাটতে থাকো, আমি আইগিতে থাকি। শেখ হাসিনাকে যতটুকু চিনি উনি এই কাজ করতেন। আর আজকে 11 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে যাচ্ছে, উনি ওখান থেকে আসেন না, কারণ ওনাকে ভয় দেখানো হয়েছে। তাহলে আপনি ওই দিন আমি এক লিডার আমাকে বলতেছে, বিএনপি লিডার, আসলে বিএনপি লিডাররাও জানে না কেন তারেক রহমান আসে না। আমাকে বলতেছে তারেক রহমানের সেখানে অবস্থানটা কি, সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না, যে তিনি লন্ডনে কিভাবে অবস্থান করেন। তিনি কি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে অবস্থান করেন নাকি জাস্ট রেসিডেন্সি নিয়ে অবস্থান করেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এটা আমি জিজ্ঞাসা করছিলাম, ওনাদের পক্ষ থেকে জবাব আসছে উনি এখানে রাজনৈতিক আশ্রয় আছেন। যদি রাজনৈতিক আশ্রয় হয়, রাজনৈতিক আশ্রয় হওয়া মানে হচ্ছে কিন্তু যে রেসিডেন্সি পাওয়া, এবং রেসিডেন্সির একটি পর্যায়ে তিনি সিটিজেনশিপ পান। এখন তিনি কি সিটিজেনশিপ নিয়েছেন নাকি শুধু ব্রিটিশ? রাজনৈতিক আশ্রয় বলতে কিন্তু মানে তার ধাপ আছে। আপনি যখন রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেন, যখন অ্যাকসেপ্টেড হলো, তখন হচ্ছেন আপনি ওই দেশের পিআর, পার্মানেন্ট রেসিডেন্ট, আপনাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলো, এবং একটা সার্টেন টাইম পরে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে। আপনি সিটিজেনশিপের জন্য কোয়ালিফাই করলেন।
উনি কি সিটিজেনশিপ নিয়েছেন নাকি পিআর পর্যায়ে আছে? এটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে বলা হয়েছে যে উনি সিটিজেনশিপ নেন নাই, একটু আমাকে বিএনপির উচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, একটা অনুষ্ঠানে আমার সঙ্গে আলাপ হচ্ছিল, বিএনপি একজন কেন্দ্রীয় নেতা আমাকে বলতেছেন যে এখন তো ইন্টারনেটের যুগ, সবাই সবার সঙ্গে কথা বলতে পারছে, দেখতে পাচ্ছে, উনি সারাদিন ওখানে বসে থাকেন, বসে বসে অনলাইনে আমাদেরকে বলেন, আমরা সেভাবে দেশ চালাই, সেভাবে আমরা রাজনীতি করি। আমি কিন্তু ওনাকে প্রশ্ন করলাম, হ্যাঁ অনলাইনে উনি দল চালাচ্ছেন, মানতে রাজি আছেন, উনি যদি প্রধানমন্ত্রী হন তখন উনি লন্ডন থেকে অনলাইনে দেশ চালাবেন? তখন চালাবেন না। উনি তো জনগণের ভোটে আসবেন, উনি তো জনগণের নেতা হবেন, জনগণের নেতাকে কেন জনগণ দেখতে পাবে না? এটা হয় না। এটা আমি বললাম তো, পৃথিবীর কেউ এটাকে বিশ্বাস করবে না, অবিশ্বাস্য ঘটনা একটা আমাদের এখানে হচ্ছে, এবং এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। তো এগুলো আমাদের জাতি হিসাবে, আমি আমার অন্য কিছু না, জাতি হিসাবে আমরা যে কত অসহায় সেটাই বলছি। আবার দেখেন যে সামনে নির্বাচন যেটা আয়োজন করছে ইউনূস সাহেব, উনি বলছেন ইতিহাসে নাকি সবচেয়ে ভালো নির্বাচন উনি দিবেন। মানলাম ওনার কথা, উনি একজন জ্ঞানী মানুষ, নোবেল টোবেল পাইছেন, উনি তো মিথ্যা বলবেন না, উনি দিবেন। নমুনা কোথায়? নমুনা তো দেখছি না। উনি, আমি তো প্রথমত মনে করি যে উনার পক্ষে একটা নিরপেক্ষ অবস্থায় থাকাই সম্ভব না, কারণ এনসিপি উনার দল, এনসিপি কে উনি বানিয়েছেন, উনি বলেছেন তোমরা বানাও। এনসিপি কোথাও গেলে পরে যে সমস্ত তাদেরকে আপনার নিরাপত্তা প্রহরা দেওয়া হয়, এটা তো অবিশ্বাস্য। বাংলাদেশের ইতিহাসে কোন বিরোধী দল, কোন মানে সরকারের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন দল এই ধরনের নিরাপত্তা জীবনে পায় নাই। কিন্তু আমরা দেখছি আমার বিপরীত দিকে যে রকম আইন কানুন বানানো হয়েছে, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। যদি আওয়ামী লীগ সেই নির্বাচনে না থাকে, সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কি করে হবে? দেখেন, আওয়ামী লীগ নাই মানে কি শেখ হাসিনার কথা বলছি না, আমি বলছি যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগ যারা করে বাংলাদেশ, তাদের কিন্তু আওয়ামী লীগ তিন পুরুষের দল করতো। এটা দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে। এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই দল। আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পায়, আমি এভাবে দেখেছি যে আমি যদি 91 সাল থেকে প্রকৃত নির্বাচন মনে করি, 91, 96, 2001 এবং 2008, আমি এই চারটাকে নির্বাচন মনে করি, বাকিগুলিকে মনে করি না। এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল 2001 সালে। সেই 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 2,28,00,000। 2,28,00,000 লোক মিনিমাম এই দেশে আওয়ামী লীগকে ভোট দেয়। এর মধ্যে ভোটার অনেক বেড়েছে। ধরলাম 15 বছরে আওয়ামী লীগ অনেক দুর্নীতি করছে, এই জন্য ভোটার আপনার কমবে। ধরলাম কমলো 28,00,000, ভাই তাও তো 2 কোটি ভোটার আছে যারা আওয়ামী লীগকে ভোট দেয়। সেই 2 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখছেন ভোটার লিস্টে, ব্যালট পেপারে? সে যখন ভোট দিতে যাবে, সে তার প্রার্থীকে তো পাবে না। এই নির্বাচন কি করে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়? এখন আরেকটা কপি হবে, এটা 2014-এর একটা কপি হবে। এখন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না, তাহলে আমরা আলোচনাটা শেষ করবো এই জায়গায় এসে, যে তাহলে 1 বছর পর এসে আমরা যদি পেছনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, আমরা এখন তাহলে কি ভাববো? আমাদের সামনে কি আছে, বর্তমানে কি আছে, আমাদের ভবিষ্যৎ কি? আমি আমাদের ভবিষ্যৎ খুব ভালো দেখি না, এবং খুব ভালো যে পথটা, সেই পথে দেশটা উঠবে আমি এটাও দেখছি না। বিশ্বাস করেন, আমি কোনো চেঞ্জ দেখি না। তাহলে আমরা কি করব? আমাদের জনগণ, আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় কি আমি তাও বুঝতে পারছি না, কারণ আমরা তো অনেকে চেঙ্গিয়ে মধ্যে পড়ছি। আপনি কিছু বলবেন, আমি কিছু বলবো, আপনি তো স্বৈরাচারের দোষারোপ হয়ে যাবে, মব লাগাবে। আমার বাসার সামনে হয়তো পিনাকি বলবে, বাসার সামনে যে জিয়াফত করো বলে দিল একটা কিছু, আর একটা উন্মাদ লোক ওখানে বসে আছে, ও তো রয়্যাল এজেন্ট। আমি বলেছি পিনাকি ভট্টাচার্য রয়্যাল এজেন্ট। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাকে, সে কিভাবে রয়্যাল এজেন্ট, আপনি আমাকে বোঝার চেষ্টা করেন। সে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেছিল না? ওটা তো ভিডিও দেখলাম, ওই যে মুজিবুর রহমান মঞ্জু, নুরুল ইসলাম ছোটন, তারাকে চোরাই পথে ইন্ডিয়া পাঠাই দিল। কিন্তু ইন্ডিয়া গেল, সে ইন্ডিয়া থেকে ফ্রান্স গুলো কিভাবে বলেন আপনি আমাকে বোঝান। না, নিশ্চয়ই
ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ না কোথাও সেই ব্যবস্থা করে দিয়েছে, সেভাবে গিয়েছে। কিন্তু আমরা যদি তাকে গুরুত্ব না দিই, অনেক লোক না, শুধু রয়্যাল এজেন্ট, সিম্পল সে রয়্যাল এজেন্ট, এবং সে রয়্যাল এজেন্ট তার অনেক কর্মকাণ্ড যে প্রমাণ করতে পারবো যে সে ইন্ডিয়ার এর পারপাস সার্ভ করতেছে। আমাদের এখানে সে সব সময় যদি তাকে গুরুত্ব নাই দেই, আমরা যদি তাকে আলোচনায় না আনি, তাকে গুরুত্ব না দেই, আমরা শেষ করবো এই জায়গাটায় যে আমাদের জন্য, দেশের মানুষের জন্য, যারা আপনার কথা শুনে, যারা আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে, তাদের জন্য আপনার বার্তা কি? এই দিয়ে আমাদের আলোচনাটি শেষ হবে আজকে। যে আমার বার্তা ভাই একটাই, আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি। এখন এই পরিস্থিতিতে দেখেন, এক বছরের মাথায়, এক বছর আগে কিন্তু আমরা একটা প্রত্যাশা নিয়েছিলাম, একটা নতুন দল আসবে, ইয়াং জেনারেশন আসবে, ইয়াং জেনারেশন আমাদেরকে পথ দেখাবে, ডক্টর ইউনূসের মতো একজন লোক আসবে, নীরব একটা লোক আসবে, সে একটা সুন্দর মানে আপনার উপদেষ্টা পরিষদ করবে, দেশটা চমৎকার চলবে, এগুলো আমরা ভেবেছি। কিন্তু এখন যা দেখছি, সমস্যাটা কি হয়, আমরা তো এটা দেখার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, যে কারণে আমরা কিন্তু হতচকিত হয়ে গেছি। এটা আমরা কি দেখছি, এবং এই দেখায় বসে এখন ডক্টর ইউনূস কেমন একজন লোভী মানুষ মনে হয়। সে একজন লোভী মানুষ, না হলে ক্ষমতার দায়িত্ব নিয়ে সে তার সবগুলি মামলা নির্বাহী আদেশে উঠাই নিল, সে তার ট্যাক্স ফাঁকির মামলা উঠাই নিল, সে তার গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স ফ্রি করে দিল, সে গ্রামীণ ইউনিভার্সিটি নিল, সে আদম ব্যবসার লাইসেন্স দিল। ওনাকে আমার একজন যে কোনো মানুষ মনে হয়। স্টক মার্কেট থেকে 1,500 কোটি টাকার ডিভিডেন্ড নিল, এই রিপোর্টটা আপনি করেছেন, কিভাবে গ্রামীণ ফোনের মাধ্যমে সে নিয়ে নিল। তো এগুলো কি, উনি একজন লোভী মানুষ, এই লোভীরা তো দেশ করে গেছেন ভাই। এখন আমাদের করণীয় হলো দুটো, আমি মনে করি। এক নম্বর করণীয় হলো এই সরকারের হাত থেকে আমাদের দেশটাকে মুক্ত করতে হবে। 2 নম্বর হলো একটা নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে যে তারা কাদেরকে দেশ শাসনের দায়িত্ব দিতে চায়। এতে অনেক কিছু সমাধান হবে না, কিন্তু সমাধান না হলেও ওই রাজনৈতিক দলটা যারা ক্ষমতায় যাবে, যে অথবা যারা যাবে, তাদের ব্যাপারে চাপ থাকবে। আমরা এখন এটাই চাই, আমরা এখন নির্বাচন ব্যবস্থাটা ঠিক করেন ভাই, অনেক কিছু ঠিক হয়ে যাবে। এবং নির্বাচন ব্যবস্থা মানুষ যদি ভোটটা দিতে পারে, এটাই হবে আমাদের একমাত্র এই মুহূর্তের সমাধান। আমরা সে ভোটের জন্য এখন লড়াই করতে চাই। এবং আমরা কিভাবে একটি চমৎকার গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে সেই প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে আমি আসবো।